জেলখানায় ৩-৪ মাস ছিলাম। ইকরাকে ভালোবেসে জেলখানার এই এই চাপ সহ্য করছি। তারপর ইকরাকে ভালোবেসে আমার লাইফে ৪-৫ মাসের একটা ঝড় আসছে হসপিটালে বেডে শুয়ে থেকে। এই চাপ সহ্য করছি। আমি জানি না একটা পুরুষ একটা মেয়েকে ভালোবাইসা কতটা চাপ নিতে পারে এটা আমার জানা নেই, কিন্তু আমি নিয়েছি। তার আসসালামু আলাইকুম সবাইকে গ্লোবাল টেলিভিশন পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু রবিন ইসলাম। দর্শক, আমার পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন জুনিয়র সাকিব। সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে এবং একজন ভাইরাল পার্সন। আপনারা জানেন এর আগে তিনি তার জীবনে একটু বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যেই দুর্ঘটনাটা আসলে মানুষের জীবনে, অর্থাৎ একজন পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা এটি, যেটা আসলে এই ঘটনাটি কারোর সঙ্গে ঘটা উচিত নয়। যাক, তার জীবনে এটা ঘটেছে এবং তিনি সেই যন্ত্রণা কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি তার জীবনে আরো একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে আহ, আপনারা জানেন যে আহ, কিছুদিন আগেও আমরা একটা নিউজ দেখতে পেয়েছি যে তিনি বিয়ে করেছেন এবং তার এই স্ত্রী আবার তাকে ছেড়ে চলে গেছেন। এমন কিন্তু একটা বিষয় চলছে, কিন্তু তার বিয়েটা হয়েছিল আরো অনেক আগে। তো এই বিষয়টা আমি একটু সাকিব ভাইয়ের কাছে জানবো, আসলে কি ঘটনা ঘটেছিল, আবার কেনই বা তার জীবনে এই ধরনের ঘটনাগুলো নেমে আসলো, এখন বর্তমানে তিনি কেমন আছে এই বিষয়টা জানবো। সাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, আপনার এই যে যে বর্তমানে যে আপনার একজন স্ত্রী চলে গেছেন, যে বা বিয়ে করেছেন, আপনি নতুন বিয়ে করেছেন, এটা নিয়ে বেশ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। আসলে ঘটনাটা কি একটু বলবেন? ঘটনাটা হচ্ছে আমি সুস্থ হয়েছি এখনো 2 মাসও কিন্তু হয় নাই, আপনারা জানেন। আমি পুরোপুরি সুস্থ হইনি এখনো। সামনের সপ্তাহে আমার একটা অপারেশন আছে, ডেট কাছে আসছে, আবার যাব আমরা মেডিকেল ভর্তি হইতে। এর মধ্যেই ইকরা বলতেছে খালি যে আমি চলে আসবো, জান আমার ভালো লাগতেছে না, হ্যান ত্যান। আমি বলছি যে এখনো তো আমি সুস্থ হইনি, তুমি কি কেন চলে আসবা? মাঝখানে আমাকে ব্লক মেরে দিছিল অনেকদিন, আমি অসুস্থ ছিলাম তখন। ওর আম্মু বলছে যে ওর লাইফ তো শেষ, এটা সেটা। লাইফটা শেষ হয়েছে ওর আম্মুর কারণে। ওর আম্মু আর ওই যে শিখা নামের যে দার্জাল মহিলাটা, এরা দুইজন হচ্ছে বান্ধবী পাতায়া তারপর হচ্ছে প্রিপারেশন নিছে যে কি কেমনে কি করা যায়, আমার মেয়ের লাইফ থেকে ওরা কেমনে সরানো যায়। তারপর তো আমাকে এই দুর্ঘটনা ঘটাইলো আমার সাথে। তারপর আমি মেডিকেলে যখন ভর্তি, তখন এই ইকরা আর ইকরার আম্মু আসছিল দেখা করতে। মেডিকেলে আসছিল, আমি তখনও কিন্তু তাকে কিছু বলিনি, যেহেতু শাশুড়ি তাই। তারপরে ইকরা সুস্থ হওয়ার পর চলে আসলো, মানে মোটামুটি সুস্থ। তারপর আবার 2-3 দিন পরেই আবার কি বললো, ওর আম্মু আমাকে ছেড়ে দিচ্ছে, বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে। এই জন্য মানে এর আগে তো আমাকে জেল খাটাইছে মানে ইকরাকে, আমার ইকরাকে জন্য। আপনি কি ইকরাকে বিয়ে করছেন কতদিন? বিয়ে করছি 10 মাস হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যদি বিয়ে করি, এখন কয় মাস হয়? ফেব্রুয়ারি, এটা হচ্ছে ডিসেম্বর চলে। ডিসেম্বর চলতেছে। আপনার কয় মাস হয় দেখেন। গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন, হ্যাঁ, তো 10 মাসের কাছাকাছি। এই ওইটাই গত ফেব্রুয়ারি 7 তারিখে বিয়ে হয়েছে আমাদের। আচ্ছা, তো আপনি 6-7 তারিখ। আপনার এই যে শিখা আপনার সাথে যে কাজটা করলো, এই শিখা যে কাজ করছে, এই কাজটা কি আপনার রেখাকে বিয়ে করার কারণে হয়েছে? ইকরাকে বিয়ে করার কারণে বলতে, ইকরা আমি তো শিখার কাছ থেকে ছোটার জন্য অনেক চেষ্টা করছি। 14 লাখ টাকা না দিলে ছোটা যাবে না। তার বড় বড় সন্তান আছে, সবাই দেখছে। তাদের কাজই হচ্ছে এগুলো। আমি তাদের ব্যাকগ্রাউন্ড ঘাইটা দেখছি। তারা সবকটা বোন হচ্ছে মাদকের সাথে জড়িত আছে। আমি মানে তো আমার ক্যারিয়ারটাকে, শিখাটা। হ্যাঁ, আমি তো আমার ক্যারিয়ারটাকে ওইভাবে নষ্ট করতে চাই না। তো আর আপনি আমার আপনি ফেমাসিটি দিয়ে হচ্ছে তাদের বিজনেস আরো ভারী করবে। তো এই আপনি জন্য এই, শিখাকে কেন বিয়ে করলেন? এত বড় বড় বিয়ে আমি বাচ্চা আছে। করিনি তাকে, সে আমাকে ফিটিং দিছে। মানে তারা হচ্ছে একের পর এক ছেলেদেরকে, ইয়াং জেনারেশন ছেলেদেরকে ধরে, তার চেহারা তো বিচ্ছিন্ন। সে হচ্ছে এইভাবে রাস্তাঘাটে সিনকেট করে। যদি ছেলে না থাকতে চায় তখন বলে 10 লাখ টাকা দিয়ে যাবে। আর হচ্ছে প্রথম হচ্ছে ধৈর্য আটকায়, আর কাজের বিষয় নেয় ডেকে, তারপর হচ্ছে আটকায়। ওদের সিন্ডিকেটের লোকজন আছে, চোরাই সিন্ডিকেট। অনেকেই জানে যে ওরা মোবাইল ছিনতাই মিনতাই করে বাচ্চাদেরকে দিয়ে। ও ওইখানে আমাকে মারধর করে, মারধর করে আটকায় ফেলে। আটকায় ফেলার পর আমি তো তখন নাটকে কাজ করতাম, ফেমাস লোক। তাই আমি রাস্তাঘাটে কোনো করতে পারিনি, চুপচাপ ফিটিং খাই। ফিটিং খাওয়া যাওয়ার পর আমি একটা সাংবাদিক সম্মেলন করছিলাম প্রেস ক্লাবে এসে। তারপর 1-1.5 মাস পর ওর মেয়েকে নিয়ে ওই ওই বিষয়টা ঢাকার জন্য বলছিলাম যে ওরা চোর, তারপর হচ্ছে ওরা এই ছিনতাই করে আপন ছেলেকে দিয়ে, ওর নিজের ছেলেকে দিয়ে ছিনতাই করে। এরকম প্রুফ আছে আমার কাছে। তারপর হচ্ছে ও আয়শা ওর মেয়েকে দিয়ে আমাকে একটা মিথ্যা ব্লেম দিল যে আমি ওর মেয়েকে নাকি ধর্ষণ করছি।
এই কথাটা বলার পর আমি লজ্জিত হয়ে গেছি সমাজে। এটা যে বেশ ভাইরাল হয়েছিল, সে তো প্রকাশ্যে সেই এটা কথাটা এটা বলছে। এটা বলে হচ্ছে মানে কি আমাকে আসলে কি আপনি দমন পছন্দ খাওয়াইছে। করেছিলেন? এটা আমাকে দমন খাওয়াইছে। আমি তো বলছিলাম ওপেন চ্যালেঞ্জ করছি যে এটা ডিএনএ টেস্ট করাক। আমি যদি আপনার শৈল হাত দিয়ে থাকি ওইখানে ওর ডিএনএ টেস্ট হবে, টেস্টে আমার হাতের ছাপা যাবে। সো আর যদি ওই যেটা বলছে উপরে নিচে হাত হতে এইটা সেটা, সো ওইখানে তো আমার হাতের ছাপ্পা থাকবেই, কিন্তু পারে নাই। তো এই যে শিখার সাথে আপনার তো সংসার করেছেন, উম, আহ, বেশ অনেকদিন আপনি তার সঙ্গে সংসার করেছেন, এবং আমি থাকতাম এক রুমে, ও থাকতো আরেক রুমে, ওর সাথে থাকতাম না দেখে একটা মানে করতো আমার সাথে, জুলুম করতো আমার সাথে। আচ্ছা, রেখাকে কি আপনি শিখার পরে বিয়ে করলেন? ইকরা ইকরা ইকরাকে কি আপনি মানে ইকরাকে বিয়ে করলেন কখন, শিখার আগে না পরে? ইকরাকে তো হচ্ছে মানে আমি ভালোবাসা, নিজে ভালোবাসা বিয়ে করছি, আমরা দুইজনের মত ছিল। সেটা কি শিখার সঙ্গে থাকার পরে? হ্যাঁ। তো আপনি শিখার সঙ্গে থাকা অবস্থায় কেন রেখাকে বিয়ে করলেন? শিখার তো আরেকটা হাজবেন্ড আছে, রানী। আচ্ছা, শিখার একটা হাজবেন্ড আছে। রানী, হ্যাঁ। এটা কোনোভাবেই হচ্ছে কি, ও মেয়ে মানুষ, আর শেখ হাসিনার আমলে মেয়েদেরই জোর ছিল বেশি। এখন হয়তো বা ডক্টর ইউনূস স্যার এরকম একটা ঘোষণা দিছে যে সমান একটা আইন তৈরি করবে, কিন্তু ওই সময় তো হচ্ছে আইনের অবস্থা খুবই খারাপ, বাজে ছিল। আপনি যেটা ইরার আমি কোনো জায়গায় বিচার, ইকরার বিয়েটা সামনে আসার পরে কি শিখা আপনার সঙ্গে এই কাজটা করেছে? আমাকে জেল খাটাইছে আগে। প্রথম জেল খাটাইছে, জেল তারপরে? খাটানোর পর জেল থেকে বের করে এনে, আর আমি চলে আসতে চাইছি, আমাকে বলছে যে যদি এখান থেকে চলে যাস ওয়ারেন্ট বের করে আবার ধরবো। হুম। তখন আমি ওখানে মানে কি করব, পুরুষ নির্যাতিত একটা ছিল আমার সাথে। তাই আমি হচ্ছে বাসায় শুয়েছিলাম, শুয়ে থাকার পর আমাকে এই খাওয়াইছে আপনার 75 টাকা করে, ওই যে মিনি বিয়ার টাইপের আর কি কিছু একটা, ওই 75 টাকা দাম, রেড বুল নাকি যেন, ওইটা একটু তিতা লাগে। ওটার সাথে হচ্ছে ঘুমের ট্যাবলেট মিক্স করছিল অনেকগুলো, আমি বুঝতে পারি নাই, কারণ আমার একটা দুর্ঘটনা আছে কপালে, এটার জন্য ওইটা তিতো টাইপের, ওইটা আমি না খেয়াল করার কারণে আমি অচেতন হয়ে যাই খেয়ে। খেয়ে অচেতন হয়ে যাওয়ার পর আমার আর হুঁশ থাকে না। আর বড় বোন ছিল, তারপর ওর ছেলে মেয়ে ওরা ছিল, তারপর দুলাভাই ছিল, ওদের কাউরেই দেখি না। সকালে দেখি যে আমার রক্ত দিয়ে ভরা বিছানা, ঘুম থেকে উঠে দেখি আমার রক্ত দিয়ে ভরা বিছানা। এই যে এই ঘটনাটা ঘটানোর পরে সে তো চলে যায় আপনাকে রেখে, এই ঘটনা ঘটনার পরে যখন চলে গেল, তারপরে আপনার যে ইকরা যে, তো ইকরার সঙ্গে কি আপনার সম্পর্কটা আব্বুর থেকে ছিল? হ্যাঁ ছিল, কিন্তু ও আমার আম্মুর কাছে ছিল। মানে আপনার আপনার মানে যেহেতু আপনি বিয়ে করেছেন, তার সঙ্গে কি আপনি সংসার জীবন লিড করতেছিলেন, যে তার সঙ্গে সংসার চলতেছিল কিনা আপনার? কখন এটা? মানে আপনার আগে, মানে এই দুর্ঘটনা ঘটার আগে কি সংসার আগে চলতেছিল? সংসার ছিল, সংসার চলতেছিল, আমরা বাসা ভাড়া নিয়ে থাকতাম এলাকায়। ও কোথায় আমার থাকতেন? কাছে এই কেরানীগঞ্জে আমাদের এলাকা। এখান থেকে হচ্ছে ওর আম্মু আর শিখা এসে আমাকে, পুলিশ নিয়ে এসে আমাকে হচ্ছে ধরে নিয়ে গেছে। মানে ইকরার বাসা, ইকরার চিত্রাকে সহ আমাকে সহ ধরে নিয়ে নিয়ে গেছে। গিয়েছিল। নিয়ে যে আচ্ছা। হচ্ছে জেলে আচ্ছা, এখন ইকরার কি অবস্থা, ইকরার কোথায় আছে? ইকরা ওর আম্মুর কাছে আছে এখন। মানে আপনাকে কি ছেড়ে দিচ্ছে? জানি না আমি। মানে ডিভোর্স দিয়েছে কিনা? ইকরা একটা সাক্ষাৎকারে বলেছে যে আপনি তাকে মানে জোর করে বিয়ে করেছেন, সে আন্ডার এজ ছিল, এই ধরনের কিছু অনেক কথা বলেছে এই বিষয়ে। জোর করে মানুষকে একবার দুইবার তিনবার ধরে আনা যায়, জোর করে একটা মেয়েকে একবারই ধরে আনা যায়, আর ওই মেয়ের সাথে ওই একবারই হচ্ছে সব সংশোধন হয়ে যায়। কি করবি, এদিক না হয় ওদিক, কিন্তু ও তিনবার তো আর জোর করে আসবে না ভাই। আমাকে যখন পুলিশে ধরে নিয়ে গেছিল তখনও তো আসছিল, তার আগে একবার আসছিল, ওই একবার দিয়ে আসছে আমি নিজেই, আরেকবার হচ্ছে ওর আম্মু আমাকে পুলিশ দিয়ে ধরে নিছে, আর লাস্ট বার হচ্ছে মিশাবাই ওর আম্মুকে ফোন দেয় না, ওই যে হুমকি ধুমকি দিচ্ছিল, ওর আম্মুকে ডেকে এনে মিশাবাই তুলে দিছে ওর আম্মুর হাতে। মানে এই ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। এখন বর্তমান আপনার পরিস্থিতি? তো যে যে মানে ও কিন্তু যেতে চাচ্ছিল না, যে আমাকে এতটা ভালোবাসে যে আমাকে হারাতে চাচ্ছিল না, কিন্তু ও যে কিভাবে পোল্টি মারলো, মানে আমি ভালোবাসার কাছে মানুষ মানে আমি ওর জন্য কি করি নাই, আমার লাইফটা বাজিরাই করে ভালোবাসছি, সত্যিকারের যেটা বলে ভালোবাসা, এটাই আমি ওকে দিয়েছি। তো ও যে আমার সাথে এইভাবে গাদ্দারি করবে আমার জানা ছিল না। আমি খুবই মানে ইমোশনাল হয়ে যাই ভাই, তারপর কাউকে বুঝতে দেই না, কারণ মানুষ আমাকে খারাপ, সমাজে খারাপ বানাইছে, খারাপ জানে সবাই। এই জন্য আপনি জানেন না, আমি মাত্র ইনজেকশন নিয়ে আসছি ব্যথার, এই জন্য আমি কথা বলতে পারতেছি না, সিক এখন আমি। আপনার আপনার ওয়াইফ কি আপনাকে ডিভোর্স দিছে? না। ডিভোর্স দেয় না? না। তাহলে এখনো তো আইনগতভাবে সে আপনার ওয়াইফ। আমার ওয়াইফ, আমি ইচ্ছা করলে যারা যারা এগুলা করতেছে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করতে পারি, ইভেন আমি এগুলোর জন্য প্রস্তুত আছি। আপনার ওয়াইফের সঙ্গে যদি কারোর, আপনি কি মনে করছেন যে কারোর সম্পর্ক তৈরি হয়েছে এমন কিছু? তো আপনার তো একটা গ্যাপ রয়েছে, আপনার
অসুস্থ, আপনার একটা দুর্ঘটনা ঘটেছে, এই গ্যাপে কি আপনার স্ত্রী কার সঙ্গে সম্পর্কে জড়াই সেরকম মনে হচ্ছে আপনার? মনে হয় না ও কারোর সাথে সম্পর্কে জড়াবে, কারণ ও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছে। ও যা কিছুই করতেছে ওর আম্মুর শিখিয়ে দেওয়া কথাগুলোই বলতেছে জার্নালিস্টদের কাছে। তো ওইখানে আমার মনে হয় না যে ওরকম ভালো কোনো জার্নালিস্ট গেছে। সব হচ্ছে আপনার ওই যে হলুদ সাংবাদিক যেগুলো আছে, ফোন হাতে নিলেই সাংবাদিক হয়ে যায়, তারা গিয়ে হচ্ছে ভিউয়ার আসে এক একটা, মনে করেন পারে না তারা আরো শিখায় শিখায় দিয়ে হচ্ছে আমি একটু আমাকে পচানোর চিন্তা ভাবনা করতেছে। আর ওর আম্মু যে আমাকে নিয়ে যে কথাগুলো শিখাই দিতেছে ইকরাকে, ওই কথাগুলো হচ্ছে এই যে ইদানিং আবার কিছু কিছু আনকাট ভিডিও গুলা পাচ্ছি আমি, যেগুলো ওর আম্মু বলতেছে ক্যামেরা অফ কর, আমি শিখাই দিয়ে ওই কথা। ইকরার সাথে আমার পরিচয় হচ্ছে ওর মাই হচ্ছে আমাকে ডাকছিল যে ইকরার সাথে ভিডিও করার জন্য, ইকরাকে নিয়ে হচ্ছে বিজ্ঞাপন নাটক এগুলা করাবে আমার সাথে, ওইভাবে পরিচয় করা দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের 1-1.5 মাসের মধ্যে একটা রিলেশন হয়ে যায়। রিলেশন হওয়ার পরে ইকরা আমাকে মানে বিয়ের জন্য আগে আগে প্রস্তাব দিচ্ছে, বলছে যে আমরা দুজন বিয়ে করবো চলো। তারপর হচ্ছে ওকে আমি বিয়ে করি। এটার থেকে ও বেশি কথা ছিল? ও বেশি এক্সাইটেড ছিল বিয়ে করার জন্য। আমি বললাম যে বিয়ে করব কিছুদিন পরে, কয় না এখন বিয়ে করতে হবে। পরে আর কি বিয়েটা করি। বিয়ে করার পরে অনেক চাপ আসলো আমার উপর, আমাকে র্যাপ দিয়ে আমার খাওয়াইছে। র্যাপ ওর চাচা না কি যেন ওইটার আম্মুর চাচা, সে ওই যে রিটায়ার্ড র্যাপ, সে আইসা আমাকে বুকের মধ্যে এমনি এমনি লাইতেছে, ওইগুলো সহ্য করছি ভালোবাসা। তারপর জেলখানায় 3-4 মাস ছিলাম ইকরাকে ভালোবেসে, জেলখানার এই এই চাপ সহ্য করছি। তারপর ইকরাকে ভালোবেসে আমার লাইফে 4-5 মাসের একটা ঝড় আসছে, হসপিটালে বেডে শুয়ে থেকে এই চাপ সহ্য করছি। আমি জানি না একটা পুরুষ একটা মেয়েকে ভালোবাসা কতটা চাপ নিতে পারে, এটা আমার জানা নেই, কিন্তু আমি নিয়েছি। তারপরে কিভাবে এটা ফ্যাক হয়, কিভাবে ফ্যাক বিয়ে হয়, কিভাবে ফ্যাক রিলেশন হয়, এটা যারা বলতেছে আমি জানি না তাদের মেন্টালিটি কেমন। মানে এই যে আপনার সঙ্গে এটা যে এখন দূরত্বটা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ কারণটা কি, এর মূল কারণটা কি? বাংলাদেশের মানুষ বুঝে যাবে, আমাকে ডিভোর্সটা দিলেই বাংলাদেশের মানুষ বুঝে যাবে যে তাদের মনে কি ছিল। আচ্ছা, আপনার যে আপনি যে বর্তমান বললেন না ভাইরাল ফেমাসিটির যে বিষয়টা, তাহলে আমিও বুঝে নিব সে ভাইরাল হওয়ার জন্য আমাকে ইউজ করছে, আমার লাইফটা নিয়ে খেলছে, আমার লাইফের আর কিছুই নেই, আমার লাইফ শেষ। এই শেষ থেকে আমি শুরু করতে চাই আবার। এখন যদি ইকরা আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কি আবার নতুন করে কাউকে বিয়ে আমার করবেন? বিয়ে করার আর চিন্তা ভাবনাই নেই ভাই। আমার যতদিন বেঁচে আছি মা ভাই বোন নিয়ে, আমি বোন তো নাই, আমার ভাইদের নিয়ে, আমি ছোট ভাইদের নিয়ে বেঁচে থাকবো ইনশাল্লাহ। ছোট ভাইদের ভবিষ্যৎ গড়বো আমি। মানে আমার ইকরা বিয়ে ছেড়ে গেলে আর বিয়ের সাথে চিন্তা নেই? আমার বিয়ে করার আর কোনো চিন্তা ভাবনাই নেই। তা হ্যাঁ। আপনার একটা বিষয় আমার যেটা সেটা হচ্ছে ইকরা ইকরাকে নিয়ে আপনার 2 লাইন কথা, অর্থাৎ ইকরাকে আপনি ভালোবেসেছেন, কতটা ভালোবেসেছেন, এবং সর্বশেষ আপনি ইকরার জন্য কতটুকু? ইকরা যদি আমার সাথে থাকতে চায় সারা জীবন ওর জন্য আছি আমি, ওয়েট করবো, কারণ ওরে মন প্রাণ দিয়ে ভালোবাসছি, আমার জীবন যৌবন সবকিছু দিয়ে ভালোবাসছি ওরে, কারণ সবকিছু হারাইছি তার জন্য। তারে আমি অনেক ভালোবাসছি, ওর জন্যই তো আমি, আমাকে বলছে যে ইকরাকে আমার কাছে ফেরত দিবি না জেলে যাবি। আমি বলছি জেলে যাবো, ওরে ফেরত দিব না। তার মানে তো বোঝেনি কতটুকু ভালোবাসছি। পুলিশও আমাকে বলছে যে ওরা ছাইরা দিয়ে, আমি ছাইরা দিতে হবে। আমি বলছি না, ওরে ছাড়া যাবে না, আমি তো বিয়ে করছি। আমার ওয়াইফকে কেন ছাড়বো, যাকে কলমা পরে আমি বিয়ে করছি। তারপর ইকরার জন্য আরেকটা কথা, আরেকটা লাইনটা হচ্ছে যে আমি একটা ভালো মানুষ হয়েও যদি তোমার কাছে এতটাই খারাপ, আর তোমাকে নাকি অনেক মারধর করছি, কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তোমার আম্মুর উপর আর তোমার উপর আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। এটা আমার মন থেকে আমি একটা বরদোয়া দিলাম। আর হচ্ছে তুমি বলছো যে মিশা ভাই, জুনিয়র মিশা ভাই খুবই ভালো একজন মানুষ, সে আমার বিপদ আপদ অনেক পাশে রয়েছে, আপনারা দেখছেন। আর সেও নাকি, সে আর আমি নাকি ইকরাকে ধরে অনেক মারধর করছি। এই মায়ের একটা চিহ্ন, 1 মাস তো হয়নি আমাদের ঘটনাটা, 1 সপ্তাহের মতো হয়েছে। 1 সপ্তাহ আগের বা 15 দিন আগের কোনো মায়ের চিহ্ন যদি কোনো শরীরে কোনো টেস্টে ধরে আনতে পারে, তাহলে আমার উপযুক্ত শাস্তি আপনারা জনগণের সামনে দিবেন। এটাই আমার কথা। তো আমি একটু ওর উপরে রাগ, মানে আমার রাগটা এই কারণে যে আমি সমাজে আমাকে আবার ক্ষতিপূর্ণ করলো এই জন্য। এইটাই, আর কিছু না ভাইয়া। দর্শক, আপনারা এতক্ষণ আহ, দেখছিলেন জুনিয়র সাকিবের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, এবং এখনো তিনি ইকরাকে ভালোবাসেন এবং ইকরার জন্য তিনি
অপেক্ষা করবেন, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানালেন। আর যেহেতু ইকরাকে তিনি বিয়ে করেছেন, ইকরা তাকে ছেড়ে গেলেও তিনি ইকরাকে ছাড়তে রাজি নন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।